পারুলের কাণ্ড দেখে খুশি হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঋত্বিকের কাছ থেকে ঋত্বিকের বাবা সিঁদুরের কৌটোটা কেড়ে নেয় আর বলে, না, আমি কিছুতে ওই বসুবাড়ির কোনো মেয়েকে এই বাড়ির বউ হতে দেব না, বুঝতে পেরেছিস? তখন দেখা যাবে পারুল বলে, দেখুন, এরকম করবেন না, সিঁদুরের কৌটোটা দিয়ে দিন। তখনই দেখা যাবে ঋত্বিকের বাবা বলে, না, দেব না। তারপরে ঋত্বিকের বাবার কাছ থেকে সিঁদুরের কৌটোটা নেওয়ার জন্য সবাই ছোটাছুটি করতে থাকে, লাফালাফি করতে থাকে। এদিকে তখনই সিঁদুরের কৌটোটা এনে ঋত্বিকের কাকাই চন্দ্রাবতীর হাতে দেয়। তখন চন্দ্রাবতী সিঁদুরের কৌটোটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এই বিয়ে কিছুতেই হবে না, এই বিয়ে আমি হতে দেব না। তখনই ঠাকুরমশাই বলে, দেখুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সিঁদুরদান করতে হবে। তখন ঋত্বিক বলে, থামো সবাই। তারপরে সবাই থেমে গেলে ঋত্বিক বলে, না, না চাই আমার সিঁদুর কৌটো, না আমার চাই অন্য কিছু। তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রুকু বলে, কেন, আপনি বিয়েটা করবেন না? তখন ঋত্বিক বলে, হ্যাঁ রুক্মিণী, আমি তোমাকেই বিয়ে করব। আজকে আমি আমার রক্ত দিয়ে তোমাকে আমি সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। যা শুনে সবাই অবাক হয়। তখন ঋত্বিক নিজের হাত কেটে রুকুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। তখন তো এই কাণ্ড দেখে রুকু ভীষণ খুশি হয়ে যায়। তখন পারুলও ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল বলে, এই বিয়ে আমি কিছুতেই মানি না। সিঁদুর কৌটোটা এখানে ফেলে দিয়েছি, আর রক্ত দিয়ে সিঁদুর পরালে সেই বিয়ে তো হবে না। তখন ঠাকুরমশাই বলে, কেন হবে না মা জননী? সিঁদুর এসেছেই তো রক্ত থেকে, তাই রক্ত তো আরো পবিত্র। ওরা জন্ম জন্মান্তর একসঙ্গে থাকার বন্ধনে আবদ্ধ হয়েছে। তখন তো এই কথা শুনে রূপু আর ঋত্বিক ভীষণ খুশি হয় আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল বলে, তারপরেও ওই বসুবাড়ির মেয়েকে আমি আমাদের বাড়ির বউ হিসেবে মানি না। তখনই দেখা যাবে আশুতোষ বসু বলে, কি চন্দ্রাবতী সান্যাল, এবার ৩৫ বছরের শোধ আমি নিয়ে নিলাম তো একবারে। এই বাড়ির সম্বন্ধী হয়ে গেলাম আমরা। এবার সব অপমান ভুলে গেছি। আমার দোকানে কিনা আমাকে চাকরি দিতে গিয়েছিলে, তাই না? এবার এবার কি করবে? এবার কি হলো? তারপরে দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল বলে, এত বড় সাহস! আমি কিছুতেই এই মেয়েকে এই বাড়িতে থাকতে দেব না। তখন ঋত্বিক বলে, শোনো ঠাম্মি, এই বাড়িতে না আমিও থাকতে চাই না। যেই বাড়িতে বাড়ির ছেলে বেরিয়ে গেলে কারো কোনো দায়ভার থাকে না, অথচ সেই বাড়ির ছেলেকে নিয়ে সবাই মেতে উঠেছ তার ভালোবাসাকে কেড়ে নেওয়ার জন্য, তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। আমার চোখের জলের মূল্য পর্যন্ত তোমরা দাওনি। আর সেখানে আমি থাকবো তোমরা ভাবলে কি করে? যেই পরিবারের মা ছাড়া অন্য কেউ তার ছেলের খোঁজ নেয় না, সেই পরিবারে আমি থাকতেও চাই না। তখন ঠাম্মি বলে, কি এত বড় কথা? তুমি এক্ষুনি বেরিয়ে যাও। বসুবাড়ির কোনো মেয়ের ওই বাড়িতে জায়গা হবে না, তোমার ওই বাড়িতে জায়গা হবে না। তখন ঋত্বিক বলে, আমি চলে যাব, থাকবো না এই বাড়িতে। আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে। আমি জানি আমি যেখানেই থাকবো রুক্মিণী আমার সঙ্গে ঠিক সেখানেই থাকবে। তখনই পারুল বলে, কি সান্যাল ঠাম্মি, আপনি কি ভেবেছেন? ঋত্বিক দাদা এতদিন যে বাড়িতে ছিল না, তারপরেও কি সে পরিবার ছাড়া রয়েছে? না, বসুবাড়ি তাকে আপন করে নিয়েছিল, তাই এখন বসুবাড়ির জামাই সে। আর বসুবাড়িতে তার জায়গা হবে না? অবশ্যই ঋত্বিক দাদা আমাদের সঙ্গে বসুবাড়িতে যাবে আর বসু বাড়িতেই থাকবে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরেই আশুতোষ বসু বলে, এই তো আমার পারুল দিদি একদম ঠিক কথা বলেছে। ঋত্বিক, তোমার আমাদের সঙ্গে যেতে কোনো আপত্তি নেই তো? তখন ঋত্বিক বলে, না না দাদু, আমি তো অবশ্যই যাব, আমি ওই বাড়িতে আপনাদের সঙ্গে থাকতে চাই। তখন দাদু বলে, ব্যাস, আর কি, তাহলে তার কোনো কথাই নেই, আমাদের জামাই আমাদের বাড়িতে থাকবে। তখনই দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল বলে, ছি 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 ছি, এই সান্যাল বাড়ির ছেলে কিনা ওই বসু বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে? ছি, আমার তো এখনই নাক কাটা যাচ্ছে। আর তোমার লজ্জা করছে না, তাই না? তুমি আমার নাতি হয়ে ওই বাড়িতে গিয়ে থাকবে, বউয়ের কথা উঠবে আর বসবে। ওই বাড়িতে জামাইদের কি কদর হয় সেটা আমি ভালো করে জানি। তখনই দেখা যাবে তখনই অনিরুদ্ধ বলে ওঠে, না না, বসু বাড়িতে ছেলেদের থেকেও জামাইদের কদর বেশি, জামাইদের বেশি আদর করা হয়। আমি তো ওই বাড়িতে শিফট হয়ে গেছি, আর এখন ঋত্বিকও থাকবে। আপনাদের চিন্তা করতে হবে না ঋত্বিককে নিয়ে, ঋত্বিক ওই বাড়িতে আরো ভালো থাকবে। তখনই ঋত্বিকের মা ঋত্বিক আর রুকুকে আশীর্বাদ করে আর বলে, রুকমণি, তোমাকে তো এবাড়ির বউ হিসেবে আদর যত্ন করতে পারলাম না, এ বাড়িতে রাখতেও পারলাম না, কিন্তু আমার ছেলে তোমাকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসবে। তখন পারুল বলে, আপনি চিন্তা করবেন না মাসিমা,
আপনার যখন যখন ঋত্বিক দাদার কথা মনে পড়বে আপনি বসুবাড়িতে চলে যাবেন, আমাদের কোনো সমস্যা নেই। তারপরে দেখা যাবে পারুল বলে, রুকু দিদি, ঋত্বিক দাদা, যাও ঠাম্মির আশীর্বাদ নাও, বড়দের আশীর্বাদ নাও। তখন ঠাম্মি বলে, একদম না, একদম আমার কাছে আসবে না। ওই বাড়ির মেয়েকে আমি আশীর্বাদ করতে চাই না, আমি বরং ওদের অভিশাপ দেব। তখনই মৈনাক বলে ওঠে, গরুর অভিশাপে শকুন মরে না। তখন তো এই কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন রায়ন বলে, বর্দা, ওটা উল্টো হয়ে গেল না? শকুনের জায়গায় গরু হয়ে গেল আর গরুর জায়গায় শকুন হয়ে গেল। তখন মৈনাক বলে, ওই একটা হবেই। তারপরে দেখা যাবে রায়ান বলে, আমাদের বসুবাড়িতে ঋত্বিক দাদা খুব ভালো থাকবে, এখানে কেউ থাকতেও চায় না। তখন দাদু বলে, কি তোদের ভাষায় কি যেন বলে, পার্টি, সেলিব্রেশন কর, এত ভালো একটা দিন। তারপরে সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। তখন রায়ন বলে, ব্যান্ড পার্টি হলে খুব ভালো হতো। তখনই ব্যান্ড পার্টি আসে। ওইদিকে দেখা যাবে শিরিনের সঙ্গে টগর যেতে থাকে। তখনই দেখা যাবে মল্লার বলে, শোনো টগর, তুমি এই শিরিনের সঙ্গে হাত মিলিয়ে বসুবাড়ির সঙ্গে একবারে বন্ধটা ছিন্ন করে দিয়েছো। তোমার সঙ্গে আমার আর কোনো রকম কোনো সম্পর্ক নেই, তোমার থেকে না আমার আর কিছু চাওয়ারও নেই। তখন টগর তাকিয়ে থাকে। তারপরে পারুল বলে, ছেড়ে দাও, ওদের সঙ্গে কথা বলে কোনো দরকার নেই। এই শিরিন সবসময় আমার কাছে হেরে গেছে, আজকেও হেরেছে। তারপরে শিরিন আর টগর সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সবাই মিলে বসুবাড়িতে ঋত্বিক আর রুকুকে নিয়ে যায়। তখন ঠাম্মি বলে, আমার যে কি আনন্দ হচ্ছে, আমার দিদি ভাই এই বয়সে সাদা শাড়ি পরে মাথা ভাঁকা করে ঘুরবে, সেটা না আমি কিছুতেই মানতে পারছিলাম না। কিন্তু আজকে আজকে আমার ভীষণ ভালো লাগছে। ঋত্বিকের মতো একটা নাচ জামাই পেয়েছি আমি। আমার দিদি ভাই আবার সুখে শান্তিতে সংসার করবে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। তোরা আয়, আয় আমাদের ঘরে, লক্ষ্মীনারায়ণ এসেছে। তখন পারুল বলে, না ঠাম্মি। তখন দাদু বলে, কি হয়েছে পারুল দিদি, বরণ করবি না ওদের? তখন পারুল বলে, হ্যাঁ, আজকে বাবা বরণ করবে, আর ঠাম্মি তো বললোই যে লক্ষ্মীনারায়ণ এসেছে, তাহলে ঋত্বিক দাদাকেও বরণ করা হবে। তখনই দেখা যাবে রুকুর বাবা ঋত্বিক আর রুকুকে বরণ করে। তারপরে দুধে আলতার মধ্যে পা রেখে ঋত্বিক আর রুকু ভিতরে ঢুকে। তখন রুকু বলে, পারুল, তুমি আমার সংসার গড়ে দেওয়ার জন্য সব সময় আমার পাশে ছিলে, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি সব সময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছো। তখন পারুল বলে, রুকু দিদি, আমার দাদা তো আমাকে এই কথাই দিতে বলেছিল, যাতে আমি তোমাকে সারা জীবন হাসি খুশি রাখতে পারি। আমার দাদার কথাই তো আমি রাখছি। তখনই রুকু পারুলকে জড়িয়ে ধরে আর বলে, তোমার মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ওইদিকে রায়ান ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে বলে, সত্যি পারুল, তুই জিনিয়াস, তুই শুধু আমার আর আমি শুধু তোর। তুই তোর জন্যই আমার দিদির মুখে আমি আবারও হাসি দেখতে পেরেছি। তুই আমার দিদির মুখে হাসি ফুটিয়েছিস, তোকে যে আমি বড্ড ভালোবাসি। এই বলে পারুলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে রায়ান। তখন দাদু ঠাম্মিকে বলে, দেখেছো, হ্যাঁ, তোমার নাতি কেমন করে পারুল দিদির দিকে তাকিয়ে আছে। তখন ঠাম্মি বলে, শোনো, তোমার নাতি যেইভাবে ভালোবাসে পাগল হয়ে যাচ্ছে না, কতদিন আর আটকে রাখবে নিজের ভালোবাসার কথা, ঠিক বলবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।